ঘোরানো সিঁড়ি বেয়ে একে একে নেমে যাচ্ছে বিষণ্ণ জোকারেরা। শেষ হলো শীতের ছুটি, আর ক্রস কাটার স্নেহ। সার্কাসের তাঁবু ছেড়ে চলে যাচ্ছে ময়দান। নিস্তব্ধ উইকেটের পিছনে একলা কিপার অপেক্ষা করে আছে পরবর্তী ক্রিসমাসের জন্য। এই উচ্চারণ যার, সেই কবি অগ্নি রায় আজ কবিতা কলিং আয়োজিত ভাঙা পথের রাঙা ধুলোয় 12তম পর্বের অতিথি। তার সাথে সংযোজনায় আছেন শ্রীজাতা গুপ্ত। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছো? ভালো আছি, ঠিক আছি। ঠিক আছে, একদম ঠিক আছি এখন। বেশ বেশ। আচ্ছা, আমি না একটা প্রথমেই একটু ক্ষমা প্রার্থনা করে শুরু করব। আমার তিন দিকে ক্ষমা প্রার্থনার আগে আমি একটা ধন্যবাদ জানাই যে আমাকে ডাকার জন্য। আমি খুব একটা অভ্যস্ত নেই এসবে। আমার পেশাটাও তো উল্টো, মানে আমি জেনারেলি সাক্ষাৎকার নিয়ে থাকি। তো যাই হোক, আমাকেও কেউ ডাকলো, এটা বেশ মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। অভিজিৎ দা, শ্রীজাতা দুজনকেই অনেক ধন্যবাদ আর কি। হ্যাঁ, মানে আমাকে তুমি যেদিকে থাকো সেই দিকে বসতে হবে, সেটা একটা মানে টু বিগ আ শু টু ফিল। আমি ওই জন্য মানে ইন্টারভিউ ব্যাপারটার ধারে কাছেই যাব না। আমরা একটা আড্ডা মারবো, যেরকম গল্প করি আমরা সেরকমই গল্প করবো। এবং যে ধরনের প্রশ্ন আমি তোমাকে ইউজুয়ালি করে থাকি, সেই যে প্রশ্নগুলো করা হয়নি সেগুলো আর কি আমি করব আজকে, এবং তার উত্তরগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার যে সুযোগ কবিতা কলিং করে দিয়েছে আমাদের, তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ক্ষমা প্রার্থনার কারণ হচ্ছে আমার 3 দিকে 3 প্রতিবেশীর বাড়িতে জগদ্ধাত্রী পুজো আজকে, এবং মাঝে মাঝেই একটু ঢাক কাসর বেজে উঠবে আর কি নেপথ্যে। যদিও জানলা টালনা সব বন্ধ, কিন্তু সেটা খুব আওয়াজ বেশি হচ্ছে। হ্যাঁ, ভালো। এবং সেই কারণেই আমি খুব কম কথা বলবো, আমার কম কথা বলারই কথা। অগ্নি আজকে বেশি কথাগুলো বলবেন, কিন্তু সেটা ওই আমার কথা বলার সময় যদি একটুখানি ক্যাকোফোনি মনে হয়, ক্ষমা করবেন। তোমার একটা কবিতা শুনে আমরা শুরু করলাম, যেটা পড়া হলো। সেটা বোধহয় এই বছরই পুজোর সময় কোনো একটি পত্রিকায় বেরিয়েছিল। তোমার দুটো, যেরকম তুমি বললে, তোমাকে আমরা দুটো পরিচয় চিনি প্রধানত। তোমার পেশা সাংবাদিকতা, এবং পেশার বাইরের যে কাজটা আমি যদি ধরি, কবিতা লেখা, গদ্য লেখা, ক্রিয়েটিভ রাইটিং। আমি পেশা অপেশার থেকে বেরিয়ে আমি যদি দুটোকেই একটা কাজ, একটা মানুষের দু ধরনের কাজ হিসেবে দেখি, দুটোতেই কাগজ কলম ইনভলভ, দুটোতেই অক্ষর ইনভলভ, দুটো থেকেই ফাইনাল প্রোডাক্টটা যেটা বেরোচ্ছে সেটা লেখা, তার সঙ্গে পাঠক জড়িত। যার ফলে এই দুটো সত্তাকে কি কোথাও একটা রিডাকশনের মাধ্যমে তোমার পরিচয়টা লেখক হয়ে যায় শুধু, অথচ এই দুটো সত্তা তো খুব আলাদা। এই দুটো কাজের পিছনের যে দুজন অগ্নিরায় কাজ করেন, তার প্রসেসটা তো খুব আলাদা। তো আমি চাইবো তুমি যদি শুরুটা একটু করো এই দুটি সত্তার সঙ্গে আমাদের একটা পরিচয় ঘটিয়ে। সাংবাদিক অগ্নিরায়ের সঙ্গে একটা পরিচয় করাও, কবি অগ্নিরায়ের সঙ্গে একটা পরিচয় করাও। হ্যাঁ, মানে যেটা তুই বললি, এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে দুটো কাজকে আমরা পাশাপাশি রেখে দেখছি এই কারণেই যে দুটোরই কাঁচামাল হচ্ছে কাগজ এবং কলম। এবং যেহেতু আমি প্রিন্ট মিডিয়াতে আছি, আরো বেশি করে আমার কাছে দুটোরই মানে মাধ্যম হচ্ছে অক্ষর, এবং দুটোরই রিসিভিং এন্ডে পাঠক। ফলে এই দুটোর মধ্যে একাকার হয়ে যাওয়ার একটা ভুল বোঝার সম্ভাবনা থাকে। কিন্তু আসলে আমরা সবাই জানি যে সাংবাদিকতা এবং সাহিত্যই যদি আমি ধরি, কবিতা না, মানে আমি যদি পুরো সাহিত্যের এই প্রসেসটা, নির্মাণটা ধরি, দুটোর ক্ষেত্রে নির্মাণের একটা
কি বলবো, যোজন ব্যাপী তফাতও আছে, আবার দুটোর মধ্যে একটা সুড়ঙ্গ আছে, যাতায়াত আছে। হ্যাঁ, এটা একসাথে দুরকমই ব্যাপার আর কি। মানে মানে সেই জন্য এটাকে একটু গুলিয়ে যায় অনেক সময় যে দুটো আসলে এক কিনা। কারণ আমি যদি একটা অন্য পেশায় থাকতাম, আমি যদি উকিল হতাম, ওকালতি করতাম এবং কবিতা লিখতাম, তাহলে এই প্রশ্নটাই আজকে আসতো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খবর লেখার জন্য বা খবর করার, খবর সংগ্রহ করার যে প্রক্রিয়া এবং কবিতা সংগ্রহ করা, ওই যে আমি বলি উপাদান সংগ্রহ করার যে প্রক্রিয়া, এবং দুটোর আউটপুট, এ দুটো আলাদা। কোন জায়গা থেকে আলাদা যদি খুব গোল গোল ভাবে দেখি, অবজেক্টিভিটির জায়গা থেকে আলাদা। মানে জার্নালিজমে কোনো ডিলেড ইম্প্যাক্টের জায়গা নেই। জার্নালিজম হলো চট জলদি কমিউনিকেট করতে হবে, সহজ, এবং পাঠক, মানে আমাকে একটা আপামর পাঠকের কথা ভাবতে হবে, যারা সমস্তটা আমি তাকে বুঝিয়ে বলতে পারি, পৌঁছাতে পারি তার কাছে। এখানে এমবেলিশমেন্টের কোনো জায়গা নেই, কোনো আলংকারিক গয়নাগাটি পরানোর ব্যাপার নেই, এখানে অ্যাজাম্পশনের কোনো ব্যাপার নেই, ধরে নেওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, আর মানে উল্টোটা আর বলছি না, পুরো যে এর অপোজিট দিকে দাঁড়িয়ে যেগুলো, সেগুলো আমরা সাহিত্য নির্মাণের ক্ষেত্রে ভাবি। তো এক্ষেত্রে একটা রিস্ক থাকে, যিনি এই দুটো মাধ্যম নিয়ে কাজ করেন, আমি শুধু আমার কথা বলছি না, অনেকেরই থাকে, যে লেখাটা ওই আমরা বলি না কাব্যিক, মানে একটা প্রতিবেদন আমি লিখছি, একটা রেলওয়ে অ্যাক্সিডেন্ট লিখছি, অথবা একটা বড় কোনো রাজনৈতিক দলের একটা সম্মেলনের প্রস্তাব নিয়ে আমি আলোচনা করছি। আমার কে সচেতন থাকতে হয় যেন আমার লেখার মধ্যে এই যে জিনিসগুলো বলছে, এই যে এমবেলিশমেন্টের কথা বলছে, এই যে অ্যাজাম্পশনের কথা বলছে, এই যে বিটুইন দ্য লাইন, গ্রে এরিয়া কথা বলছে, এগুলো যেন না থাকে। তোর মনে থাকবে, এটা আমার খুব ক্লাসিক্যাল এক্সাম্পল বলে মনে হয়, খুব মজার। নাসিরুদ্দিনের একটা ছবি, মাসুম, মাসুমে তোর মনে আছে একদম গোড়াতে নাসিরুদ্দিন বলছেন একে, কে ছিল, শাবানা, বলছে যে আমার একটা, হ্যাঁ, আমার খবর পড়ার একটা চাকরি হয়েছিল, কিন্তু আমার নাটক করার খুব শখ। এবারও ওই রকম একটা বন্যা বা খরার কিছু বর্ণনা দিতে গিয়ে, খবর পড়তে গিয়ে ও প্রায় কেঁদে ফেলছে আর কি, তারপর চাকরিটা। তো দিস ইজ ইট। তো এই দুটো বিষয় খুবই দুরকম আর কি আমার। এবং কাজ করার ক্ষেত্রে এখন এটার মধ্যে একটা সুড়ঙ্গ আছে। মানে ইনফ্যাক্ট আমি একটা জিনিস পড়তে চাই, যদি বলিস, মানে একটা ছোট্ট, এই অসম্ভব সুন্দর, আমি এই প্রশ্নটা আশা করেছিলাম বলে এটা আমি করছিলাম। এটা লেখাটা জীবনানন্দ দাশের কবিতার কথা, 5-6টা প্রবন্ধ নিয়ে একটি বই, খুবই পুরনো বই, এবং সত্যজিৎ রায় করা কভার এই বইটি জানি। এখানে উনি একটা জায়গায় বলছেন, কিন্তু সাধারণত বাস্তব বলতে আমরা যা বুঝি তার সম্পূর্ণ পুনর্গঠন তবুও কাব্যের ভিতর থাকে না। আচ্ছা, এখানে আমি এটা বলছি এই কারণে যে সাধারণত বাস্তব বলতে আমরা যা বুঝি তা আমি সাংবাদিকতার কাঁচামাল আমার কাছে, তাই তো, বাস্তবকে খুঁজে বার করা। কিন্তু সাধারণত বাস্তব বলতে আমরা যা বুঝি তার সম্পূর্ণ পুনর্গঠন তবুও কাব্যের ভিতর থাকে না, আমরা এক নতুন প্রদেশে প্রবেশ করি। পৃথিবীর সমস্ত জল ছেড়ে দিয়ে যদি এক নতুন জলের কল্পনা করা যায়, কিংবা পৃথিবীর সমস্ত দ্বীপ ছেড়ে দিয়ে এক নতুন প্রদীপের কল্পনা করা যায়, তাহলে পৃথিবীর এই দিন রাত্রি, মানুষ ও তার আকাঙ্ক্ষা এবং সৃষ্টির সমস্ত ধুলো, সমস্ত কঙ্কাল ও সমস্ত নক্ষত্রকে ছেড়ে দিয়ে এক নতুন ব্যবহারের কল্পনা করা যেতে পারে, যা কাব্য, অথচ জীবনের সঙ্গে যার গোপনীয় সুরঙ্গ লালিত সম্পর্ক।
এই সুরঙ্গ লালিত কথাটাই আমি বলতে চাইছিলাম আর কি এতক্ষণ ধরে, কিন্তু যেহেতু আমার অত প্রতিভা নেই, মানে উনি মহাকবি যা বলে গেছেন এই জায়গাটাতে, তো এই সুরঙ্গ লালিত সম্পর্কের মধ্যে আমি থাকি। এবং এক্সাম্পল দিলে বলতে হয় যে আমি আমার পেশার সূত্রে এমন বহু অভিজ্ঞতা আমার হয়েছে, বিভিন্ন রকম, সেটা কখনো কনফ্লিক্ট, কখনো সারিয়াল, কখনো অদ্ভুত, কখনো রূঢ় বাস্তব। সেটা তো তার একটা তো অবচেতনে তার ইয়ে থাকে, একটা পলি পড়ে, তো সেইটা হয়তো আমার কাব্য ভাবনায় কখনো 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 সবসময় না কাজে লেগেছে। তো ফলে একে অন্যের সাথে একটা মানে সাপ্লিমেন্টেশন বা একটা ঋণ আছে বোধহয় আমার ক্ষেত্রে, আমার মনে হয় এটুকুই বলা। এই বিষয়টা, এই ঋণের বিষয়টাতে এবং একে অপরের সাপ্লিমেন্টারি বিষয়টাতে আমরা আরেকটু বিস্তারিতভাবে পরে আসবো অবশ্যই। আমার দুটো শব্দ খুব ভালো লাগলো, সুরঙ্গ অবশ্যই যেটা বললে সেটা ভালো লাগলো। আরেকটা তুমি বললে ডিফারেন্সিয়েট করার জন্য যে রিয়াকশন টাইম, একটাতে কোনো রিয়াকশন টাইম দেওয়া হচ্ছে না আর অন্য প্রক্রিয়াটা সম্পূর্ণ রিফ্লেক্টিভ। তো এই দুটোকে যদি একটা জায়গায় করে আমরা ভাবার চেষ্টা করি যে ইমোশনালিটিরও তো একটা ডিফারেন্স হচ্ছে দুটো প্রসেসের মধ্যে, যে ইমোশনটা কাজ করছে। হ্যাঁ, ধরো সাংবাদিকতার ক্ষেত্রে তোমার অ্যাড্রেনালিন রাশটাকে যতটা তুমি কাজে লাগাতে পারছো, হয়তো কবিতার ক্ষেত্রেও অ্যাড্রেনালিন রাশ সেরকম সেই অর্থে দেখতে গেলে কাজে লাগে, কিন্তু একটা রিফ্লেকশনের পরে হয়তো সেই ইম্পালসটা আসে। ওই দুটো রাশ দুরকম, দুটোতেই রাশ লাগে, দুটোতেই ইমোশনাল কমপ্লেক্স। এজরা পাউন্ড বলেন যে ইমোশনাল কমপ্লেক্স তো কবিতাকে তৈরি করছে, তো ইমোশনাল কমপ্লেক্স ইন অ্যান ইনস্ট্যান্ট টাইম দুটো ক্ষেত্রেই হয়, কিন্তু দুটোর আলাদা, কি বলবো, মানে দুটোর প্রবাহ আলাদা, দুটোর প্রবাহ আলাদা, দুটোর পিছনের মানে যে যে প্রসেস গুলোর সংমিশ্রণে যেটা ইমার্জ করছে, ওই মোমেন্টে ইমার্জ করছে, সেইগুলো হয়তো আলাদা, এবং সেটাকেই হয়তো সুরঙ্গ হিসেবে আমরা দেখতে পারি। সেই মানে সুরঙ্গের মাধ্যমে হয়তো সেই চলাচলটা চলছে। তো আজকে যখন কবিতা কলিং এর পেজে, আজকে সকালে যখন এই অনুষ্ঠানের ঘোষণাটি আরেকবার গেছে, তখন একটা খুব সুন্দর শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে তোমার একটি কবিতার পর, যে বলা হয়েছে সিগনেচার একটি শীতের কবিতা ব্যবহার করা হয়েছিল, এবং তারপরে বলা হয়েছে যে সিগনেচার অনুভব দিয়ে অগ্নি রায় এটা লিখেছেন। তা এই সুরঙ্গের মধ্যে এই চলাচলের ব্যাপারটাই কি তোমার কাছে, তোমার সিগনেচার কি? সিগনেচার অনুভব তো প্রত্যেকেরই আলাদা, সেক্ষেত্রে অনুভব প্রত্যেকেরই সিগনেচার, সেটা মানে স্বতন্ত্র সিগনেচারটাই তো খুঁজে যাচ্ছি আর কি, চেষ্টা করছি খুঁজতে, এবং আমার কাছে ওটাই আলটিমেটলি শেষ কথা, যে বুড়ো আঙুলের ছাপ বা মানে একজন যখন মানে খুনিকে আমরা কিভাবে শনাক্ত করি ফিঙ্গারপ্রিন্ট থেকে, তো সেই ফিঙ্গারপ্রিন্ট তারই, আর পৃথিবীতে আর কারুর নয়, কারুর সাথে মিলবে না। তো সেটা পাওয়া কি সোজা? সেটা পাওয়া খুব কঠিন। মানে আমাদের যারা প্রিয় লেখক আছেন তাদের তো আমরা তাদের এই স্বাক্ষর মানে এই ছাপের কারণেই তো আমরা, ওই সন্দীপন চট্টোপাধ্যায় একবার বলেছিলেন যে ওইটাই আসল, মানে ওই বুড়ো আঙুলের ছাপ, আর কিছু থাকে না। তো সেটা আমি আমার নিজেরটা কি করে বলবো, মানে আমারটা আমাকে যারা পড়েছেন, যদি যেটুকু পড়েছেন বা করেছেন, তারা হয়তো মানে বলতে পারবেন এটা ভালো, কিন্তু আমার দিক থেকে এটা বলার যে আমি চেষ্টা করি এমন কিছু বলতে না, এমন ভাবে বলতে যেটা আগে সেভাবে বলা হয়নি আর কি। আগে যেগুলো বলা মানে হয়ে গেছে, হ্যাঁ, আমি রিমেক করতে চাই না আর কি। মানে আমার কিশোর কুমারের একটা গান আমি শুনেছি, ওটা আমি মানে শেষ দিন অবধি শুনবো, আমি সেটাকে অন্যভাবে আর কারুর, মানে কুমার শানুর কাছে আমি কুমার শানুর জিনিস এক্সপেক্ট করবো। আমি কিশোর কুমারের গান আমি আর মানে ওই সিগনেচারটা ওইখানেই, মানে আমি খুব ক্রুড এক্সাম্পল দিলাম, কিন্তু ক্রুড নয়, অ্যাকচুয়ালি পার্ট অফ মাই লাইফ। তো আমি পপুলার জিনিসপত্র প্রচুর শুনি এবং থাকি তার মধ্যে। তো সেটাই বলার, যে ওইটাই আমি খোঁজার চেষ্টা করি, যে একটা নতুন ভাবে কিছু বলতে, মানে যেগুলো বলছে, যেগুলো নিয়ে বলছে, যেগুলো ভাবছি, সেগুলো হয়তো খুব অ্যাপারেন্টলি মানলেন, কিন্তু সেই
মান্ডের মধ্যে থেকে স্পেসিফিক বা সিলেক্টিভ মিনিং এর বাইরে যদি আমি কিছু সারপ্লাস মিনিং ছড়িয়ে দিতে পারি, মানে এই কাঠের টেবিলটা থেকে, এই টেবিল ল্যাম্পটা থেকে, বা যে কোনো কিছু থেকে, আমার কাছে কবিতার কাঁচামাল মানে আন্ডার দ্য সান এভরিথিং, মানে শুধু আমাকে আমার মতো করে দেখতে হবে এবং আমাকে তার থেকে কিছু একটা সারপ্লাস মিনিং বার করে আনার বা অন্যভাবে দেখানোর। সেটা থেকে হয়তো আস্তে আস্তে কোনোদিনও একটা সিগনেচার, যদি আমি লেখার কাজটা চালিয়ে যাই, হয়তো কোনোদিনও একটা স্বাক্ষর, মানে নিজের সই আসবে আর কি। এইটাই আশা আর কি। হ্যাঁ, এই যে বললে যে সমস্ত কিছুই আন্ডার দ্য সান এভরিথিং ইজ কবিতার কাঁচামাল, এটা নিয়ে তুমি রিসেন্টলি একটা লেখাও লিখেছো, একটা গদ্য লিখেছো। হ্যাঁ, না আমি একটু ওই জায়গাটায় যাই, যে দৈনন্দিন সমস্ত জিনিসপত্রকে তোমার কবিতার মধ্যে নিয়ে আসাটা তোমার একটা প্রচেষ্টা রয়েছে, যেটা বললে। তোমার যেমন একটা মৎস্য পুরাণ সিরিজ রয়েছে, সেখানে অত্যন্ত মানে যে মাছগুলোর কথা আমরা বাঙালি পরিবারে শুনে থাকি বা বাজারে দেখে থাকি বা মাছালারা দেখে যান, সেই মাছগুলো এক একটা মেটাফর হয়ে উঠেছে। বা তোমার ক্রিকেট সিরিজ আছে একটা, তো তুমি ক্রিকেট সিরিজ থেকে একটা বা দুটো লেখা পড়বে একটু? হ্যাঁ, পড়বো। ক্রিকেট বা সিরিজ মৎস্য পুরাণ, ক্রিকেট সিরিজ দুটোই পড়তে। হ্যাঁ, মানে মাছ নিয়ে মানে লেখাটা বেশি চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ক্রিকেটের তুলনায়। কারণ মাছ, তুই যদি দেখিস, মাছের একটা লোকায়ত দিক আছে। মাছ বহু বহু বছর ধরে মাছ নিয়ে, মৎস্য পুরাণ ব্যাপারটাই বহু প্রাচীন, এবং মাছ বাঙালির কাছে মাছ নিয়ে প্রচুর ছবি আছে, গান আছে, গাথা আছে, রূপকথা, ফোকলোর, নানা কিছু মাছ নিয়ে রয়েছে। তো ফলে সেগুলোকে সরিয়ে রেখে নতুন ভাবে মাছকে দেখানো বা দেখা, মাছ থেকে মানে মাছের একটা নতুন ঝোল আবিষ্কার করা আর কি, কঠিন কাজ ছিল। ক্রিকেটটা ততটা, ক্রিকেট নিয়ে মতি নন্দী যা কাজ করেছেন সেগুলো তো অসাধারণ, মানে কিন্তু সেটা তো ঠিক কবিতা নয়, মানে সেটা হচ্ছে ক্রিকেটেরই একটা ব্যাপার আর কি, ক্রিকেট থেকে উপন্যাস বা করা। ক্রিকেট সাংবাদিকতা আমি একসময় কিছুদিন মানে বছর 3 করেছি, এবং সেটা কথা নয়, কথা হলো ক্রিকেট আমার কাছে খুব অসম্ভব ভালো মোটিভ এবং মেটাফর আর কি। ক্রিকেট আমার কাছে একটা মানে গোটা জীবনের মাইক্রোকজম যদি বলা যায়, ছোট্ট করে যদি ধরা যায়, একটা ইনিংস বা দুটো ইনিংস এর মধ্যে এমন অনেকগুলো লেয়ার্স আছে, এমন অনেক কিছু জয় পরাজয় আছে, এমন অনেক উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো আছে, অনেক নুয়ান্সেস আছে যেগুলো জীবনের সাথে মিলে যায় আর কি। যেরকম ক্রিকেটের আমার একটা সিরিজ আছে, আমি 2-1টা পড়ি। নার্ভাস 90 লেখা, মানে ছোট ছোট করে 4 লাইন 5 লাইনের লেখা। এটা হচ্ছে নার্ভাস 90। 90-এর কোঠায় পৌঁছেও গুন্ডাপ্পা বিশ্বনাথ সেঞ্চুরি পেলেন না বলে গ্যালারির মন খারাপ শহীদ হয়ে যাওয়া মিনারকে আরো বিষণ্ণ করে দিল। ময়দানি সবুজে গড়িয়ে তা পৌঁছে গেল স্প্ল্যানেডে। ততক্ষণে গঙ্গার হাওয়ায় ছড়িয়ে গিয়েছে শোক বিবৃতি। প্রেম থেকে মাত্র 1 রান দূরে থাকা যুবক হতাশায় নামিয়ে রেখেছে ফুল। পানশালায় ঢিমে হয়েছে উল্লাস। স্কোয়াড ড্রাইভের প্রখর শাসন ছেড়ে ফের খর্বকায় হয়ে যাওয়া মানুষটির গ্লাভ স্কুলে প্যাভিলিয়নের পথে ফিরতি হাঁটা নিয়ে হয়তো একটা কবিতাও লেখা হয়ে গেল কোথাও। তো এখানে গুন্ডাপ্পা বিশ্বনাথ কিন্তু একটা সময়কেও রিপ্রেজেন্ট করছে, তো যেটা হয়তো এখন যারা নতুন ক্রিকেট দেখছেন বা খেলছেন তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা যারা আমাদের শৈশব যাদের 70-এর শেষ থেকে এবং 80-র দশক জুড়ে, তো সেই সময় এটা খুব ইম্পর্টেন্ট ছিল। বিশ্বনাথ বহুবার 90-এর কোঠায় আউট হয়ে যেতেন, কারণ উনি বদার করতেন না, হি কুডন্ট কেয়ারলেস, যায় আসতো না, খেলাটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমরা খুব দুঃখ পেতাম। ইনসুইং ইয়র্কার,
ইনসুইং ইয়র্কারের কামড় আসলে সেই স্মৃতির মতো যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে কিছুদিন আগে, যার চুমুতে এখন পবিত্র বিষই শুধু। চোখের পলক পড়ার আগেই যে কেড়ে নিতে পারে অ্যাকাউন্টের গোপন পাসওয়ার্ড। জন্মজোড়া মাঠের ভিতর ওঁত পাতা, এই হলো সেই পরম স্নাইপার যে ব্লাড রিপোর্ট অথবা ওকালাতনামার ছদ্মবেশে এসে বাতাসের সঙ্গে ষড়যন্ত্র করে গোঁত খাবে, বদলে নেবে গতিপথ। নিচু হয়ে তলিয়ে যাওয়ার মুখে ব্যাটসম্যান খুঁজবে, পায়ের নিচে চোরাবালি ছাড়া কিছু থাকে না আর। নাইট ওয়াচম্যান। তোমাকে ওরা শুধু বারটুকু খাইয়ে ছেড়ে দিয়েছিল বিপদ বিকেলে। সূর্য নিজেকে গুটিয়ে নেওয়ার তোড়জোড় করছে, তখন তোমাকে পাঠানো হলো রক্ত লোলুপদের সামনে। অরক্ষিত তুমি নাবিকের নাম ভূমিকায় বেমানান কোনো মতে কেবিন সামলাচ্ছ, আর ততই আছড়ে পড়ছে বিপদ। সমস্ত ক্ষত পাঁজরে গুনে যদিও বা যুদ্ধরাতটুকু পার করে দিতে পারো, তবুও তোমায় নিয়ে কোনো বীর কাব্য রচিত হবে না হে অনন্ত নাইট ওয়াচম্যান। তুমি নিভন্ত হবে নির্জন ক্রিজে। বরং তোমার তৈরি করে দেওয়া দ্রাক্ষাকুঞ্জে ওরা নারীকেও নিয়ে যাবে। পরের দিন তোমার মৃত্যু সংবাদ শহীদের মর্যাদাটুকুও পাবে না। এইরকম আর কি, এরকম টুকরো টুকরো পড়বো আর কি। অবশ্যই অবশ্যই, কারণ আমি আমার পরের প্রশ্নটা এটার উপর থেকে একটা সূত্র খুঁজে পেয়েছি। পড়ো। ক্রিকেট কিট। স্বপ্নের ভোর কেটে কেটে একটি নৌকায় গিয়ে আসছে। ঘুমের 22 গজকে হালকা ধাক্কাও মারল। সেই নৌকায় কপালের যত্নে জলজল করছে লারুডের লাল বল। আশ্বিন জাতিকা পেঁজা তুলোর মতো নমনীয় আর হালকা সাদায় প্যাড গ্লাভস অথই ভেসে যাচ্ছে। মাঝে শান্ত হয়ে শুয়ে রয়েছে পাড়া শাসন করা উইলো, যা হাতে উঠে এলে ঝুমাদি নির্ঘাত চুল খুলে এসে দাঁড়াবে বারান্দায়। তারপর প্রতিটি ছক্কা উড়ে যাবে ব্যক্তিগত বাগানে। পোস্টার। চুন ওঠা দেওয়ালের পোস্টার থেকে কখনো কখনো রাতে নেমে আসেন অতীতের ভূতগ্রস্ত মিডল অর্ডার। আজকের বিপণন ক্ষিপ্রতার আড়া শট ঠিক চিনে উঠতে পারেন না তিনি। চাঁদে ভেসে যাওয়া মাঠে তার ছায়া পড়ে। গ্যালারির কঙ্কালেরা নিঃশব্দে হাততালি দেয়। ক্রুশ ও কাঁটার সংলাপ চলে। উলের বল গড়িয়ে যায় ব্লক থেকে ব্লকে। রাত শেষ হয়ে এলে ভোরের ক্রিকেট বাস্তবতাকে এড়াতে রান নিতে শুরু করেন তিনি, মাঠের ঘাস ছেড়ে নিরাপদ ওই পোস্টারটির দিকে। এইরকম আর কি। বেশ বেশ। এই যে হঠাৎ হঠাৎ একটা সেন্টেন্স চলে আসে তোমার কবিতাতে, মানে এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে খুব সাধারণ চলনে একটা লেখা এগোচ্ছে, খুব সাধারণ বিষয়ে কথা হচ্ছে। ধরো ক্রিকেট নিয়ে একটা লেখা শুরু হয়ে গেছে যখন, সেটা তো ক্রিকেট নিয়েই হবে। সেখানে হঠাৎ চলে এলো প্রেমের থেকে 1 রান দূরে, বা সেখানে হঠাৎ চলে এলো যে ঝুমাদি হয়তো ঠিক ওই সময় চুল খুলে দাঁড়াবেন। এইগুলো আমার কাছে একটা ইমেজারি জলস এর মতো লাগে, বা লিঙ্গুইস্টিক। মাঝে মাঝে তুমি এইসব জায়গায় কিছু নতুন শব্দ ব্যবহার করো, বা কিছু নতুন শব্দ বানিয়ে ব্যবহার করো। এগুলোতে আমার মনে হয় আমি ওই জায়গাটা থমকে যাই, থমকে গিয়ে দ্বিতীয়বার পড়া শুরু করি। সেটা হয়তো তার আগে একটা লাইন থাকতে পারে, 4টে লাইন থাকতে পারে, এবং যে জায়গাটায় ধাক্কা খেয়েছিলাম সেই ইমেজটার পার্সপেক্টিভে নতুন করে পড়তে গিয়ে আমার কিন্তু তখন আর কবিতাটা খুব সাধারণ লাগে না। ধরো তোমার কিছুদিন আগে তোমার একটা কবিতা নিয়ে আমরা একটা কাজ করলাম, একটা ছবি বানানো হলো। সেই ছবিটার মানে সেই কবিতাটার শেষ লাইন ছিল, ঝুমকো হাত বদল হতে হতে তোমার কানের লতির কাছে গভীর হয়ে আসে। তার আগে কিন্তু একটা বারেলির বাজার হয়েছে, তার আগে পাণ্ডুলিপি উড়ে যাওয়ার কথা হয়েছে, তার আগে একটা প্রেম ভেঙে যাওয়ার ছবি আমরা পেয়েছি। কিন্তু
কোথাও গিয়ে এসে যে কানের লতির কাছে গভীর হয়ে এলো একটা ঝুমকো, এই জায়গাটাতে ধাক্কা খেয়েছি। এই ইমেজ শিফট গুলো বা বলা যেতে পারে এই জলস গুলো, এইগুলো, এটা কি তোমার মানে এই যে স্বাভাবিক তুমি আগে যে দৈনন্দিন জিনিস নিয়ে লেখার কথা বলছিলে, সেই দৈনন্দিন জিনিস তোমার, এটা কি তোমার দৈনন্দিন জীবনের একটা প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারি? মানে দৈনন্দিন কারণ জীবন আমি থেকে যেটুকু, না আমি আমি প্রসেসটার কথা বলছি, এই এই ধাক্কা খাওয়াটার কথা বলছি। সরি ইন্টারাপ্ট করলাম তোমাকে, কারণ আমি একটু থট প্রসেসটা শেষ করি। তোমার সঙ্গে এমনি একদিন গল্প হচ্ছিল যে কেমন আছো, ভালো আছি টাইপের, এবং খুব সাধারণ কথাবার্তার মধ্যেই তুমি বললে যে হ্যাঁ আমি গতকাল অব্দি খুব ব্যস্ত ছিলাম, আসলে ফজিয়া কুফির একটা ইন্টারভিউ নিলাম। এটাও ততোধিক সাধারণ ভাবেই কিন্তু বললে। সেই জন্য আমি কালকে পেলাম, কালকে কথা বললাম ইন্টারভিউটা, আমার রিসিভিং এন্ডে থেকে মনে হচ্ছে লোকটা কি বলছে, ফজিয়া কফির ইন্টারভিউ নিল, ফোনে কথা বললো এর সঙ্গে। বা এই যে দুদিন আগে যখন তোমার আনন্দবাজারে যখন সৌমিত্র বাবুর সৌমিত্র বাবুকে নিয়ে যখন টেস্টিমোনিয়ালস গুলো বেরোচ্ছে, সেখানে যখন তুমি অনুলিখন গুলো করেছো, ওয়াহিদা রহমানের সঙ্গে তুমি ফোনে কথা বললে। এই কথাগুলো তুমি কালকে একটু জ্বর এসেছে টা বলার মতো করেই কিন্তু বলো। এইরকম একটা স্বাভাবিক গতির মধ্যে দিয়ে যেতে যেতে তোমার দৈনন্দিন আলাপচারিতার মধ্যে এমন এক একটা ধাক্কা দেওয়া সেন্টেন্স উঠে আসে। সেইটাই কি তোমার কবিতার মধ্যে আসে খুব ক্যাজুয়ালি, নাকি এটা তোমার একটা মানে কনসিয়াস এফার্ট যে আমি হাত ধরে একটু এগিয়ে নিয়ে গিয়ে ধাক্কা দেবো, একটা দিয়ে ছেড়ে দেবো, তারপরে দেখি পাঠক কি করে? কারণ এই এই সুযোগে, মানে এই সুযোগে না, এই রেফারেন্সে আমার ফাউন্টেন পেন নামের কবিতাটাও মনে পড়ছে। সেটাও এমন একটা বিষয় যেটা ধরো আমাদের জীবন থেকে প্রায় হারিয়েই যেতে চলেছে। আর সেখানেও তুমি শেষ করছো, পড়বো আমি একটু ফাউন্টেন পেন কবিতাটা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। একটা লম্বা প্রশ্ন করে ফেলছি, কিন্তু আমি একটু এই কবিতাটা পড়বো। কবিতাটার নাম ফাউন্টেন পেন। এটা সূর্যাস্তের সঙ্গদোষ বইতে আছে। ড্রপার থেকে শূন্যতা বুদবুদ হয়ে ঢুকে পড়েছিল প্রবীণ পেলিকানের ওপর, মিলেমিশে ছিল সুলেখা চেল পার্কের নীল কালোর সঙ্গে। তর্জনীর কোণে আর অন্ধকার কেশগুচ্ছে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে সেই শেয়ানা কালীর স্মৃতি। মাঝপথে যা ফুরিয়ে গিয়েছিল বলে তোমার দেওয়া শ্রুতলিপি শেষ করা গেল না। এখন আমার মনে হচ্ছে এখানে এমন একটা ব্যর্থতাকে, এমন একটা, মানে যে তোমার শ্রুতলিপি শেষ করা গেল নাটার কারণ হিসেবে দেখা হচ্ছে একটা সময়ের পরিবর্তন। ঝর্ণা কলম আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, সেই সেই সময়ের পরিবর্তনটাকেও ধরা হলো একটা প্রতিশ্রুতির ব্যর্থতার মধ্যে। তো এইটাকে তুমি কি খুব কনসিয়াসলি করো? যদি করো কেন? অ্যাজ আ রাইটিং টেকনিক, না হলে কি? একটু একটু এটার পেছনে সাইকোলজিটা আমি জানতে চাই। এইটা প্রশ্নগুলো নোট করে নিলে ভালো হতো, কিন্তু একসাথে অনেকগুলো প্রশ্ন আসলে। না, আমি আমি ধরিয়ে দেবো। এরম ভাবে বলি যে তিনটে বিষয় মোটামুটি তুই বললি, তো আমি মাঝেরটা আগে বলছি যে এই কারুর সাথে কথা বলা বা দিনের আর 5টা কাজের মতো, এইটা না, মানে এটা না পুরো রিফ্লেক্টেড গ্লোরি। মানে এটার মধ্যে না আমাদের কোনো গরিমা নেই, যে যাই বলুক। মানে এটা সাংবাদিকের কাজ, মানে একজন ওষুধ বিক্রেতার কাজ যেরকম ওষুধ দেওয়া, আমাদের কাজ হচ্ছে যে যে বিষয়টি আমাদের পরিভাষায় আমরা বলি কভার করে, বা যার যেটা বিট, তো সেই বিটের বা সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে সেই সাংবাদিক চিনবে, এটার মধ্যে কিন্তু খুব বিরাট কোনো গরিমা নেই। হ্যাঁ, এটা তার কাজ, এটার জন্য সে মাইনে পায়। ঠিক আছে। এখন বাইরে থেকে মনে হয় যে এই লোকটা তো আজকে বাজপেয়ী, কালকে আডবাণী, পরশু মনমোহন সিং, তরশু চার্লি চ্যাপলিন এরম করছে। কিন্তু এটা আমাদের আমার এক সিনিয়র কলিগ, আমি যখন খুব কাফ রিপোর্টার সবে ঢুকেছি, ভালো একটা জিনিস বলেছিলেন যে আমরা তো জানিস তো, আমরা সবাই যাত্রা দলের রাজা।
তাই বললাম কেন এরকম বলছো? বললো না আমরা সারাদিন আহ, রাজা মারি, উজির মারি, বাঘ সিংহ শিকার করি, করে টোরে আমরা রাত্রির বেলা পাড়ার চায়ের দোকানে গিয়ে বলি একটাকে হাফ করে দুটো কর। হ্যাঁ, আমরা তো, আমি তো মানে এই পাওয়ার নই। পাওয়ারের সাথে আমার একটা প্রফেশনাল ডিলিংস চলে, আমার প্রফেশনের কারণে, এবং তাদেরও উল্টো দিক থেকে সাংবাদিকদের বা মিডিয়াকে প্রয়োজন হয় তাদের প্রচারের জন্য। এটার মধ্যে এটার মধ্যে কোনো ফ্যান্টাসি নেই, হ্যাঁ, কোনো গরিমা বা গৌরব আলাদা করে কিছু নেই। তো এবারে যারা খবরের কাগজের এই মেকানিজমটার সাথে যুক্ত নন, তাদের অবশ্যই মনে হতে পারে যে বাবা এই লোকটা তো এর সাথে কথা বলছে, তার সাথে কথা বলছে, তো রোজ, এমনকি আমার অনেক অনেক বন্ধু এরম আছে যে রোজ যে আমি পার্লামেন্ট যাই সেটাকেও বিরাট বড় ব্যাপার বলে মনে করে। কিন্তু আমরা যে পার্লামেন্টে গিয়ে আসলে একজন নেতার ঘরের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, হাতে নোট খাতা নিয়ে, যে কখন তিনি বেরোবেন এবং আমার প্রার্থিত ভোটটি দেবেন, আহ, সেইটা তো সেটা দেখছে না। ফলে এই যে গ্ল্যামারটা, এই গ্ল্যামারটা ফঙ্গবে, এটার কোনো বিরাট বাস্তবতা নেই। আচ্ছা, এটা গেল মাঝের বিষয়। আচ্ছা, প্রথমটা হলো যে ইমেজ ফ্লাক্সিং, ইমেজ শাফলিং এবং হঠাৎ করে ধাক্কা দেওয়া। হ্যাঁ, এটা একটা সচেতন প্রয়াস, আমি আজকে বলতে পারি, যেটা আমি বহুদিন ধরে চেষ্টা করে 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 এই জায়গাটাকে আমি আনতে চেষ্টা করি। এবারে সিনেমাতেও যেটা ছবিতেও হয়, বা এমন হয় না, কোনো আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনতে গিয়ে একটা জায়গায় বলি না হা হা হা, মানে আমার ধাক্কা মারলাম, তেহাই দিল বা কোথাও একটা রেখাবে লাগালো, যেটা আমরা এক্সপেক্ট করছি না। যে যত বড় মায়েস্ট্রো সেটা আরো ভালো করে করতে পারেন, সব শিল্প মাধ্যমেই তাই। বা কোনো ছবি দেখছি, কোনো ফিল্ম দেখছি, এমন একটা দৃশ্য এসে ধাক্কা মারলো আমাকে, যে আমার মনে হলো যে মানে বেজে ওঠে পঞ্চমে স্বর আর কি, সেরকম একটা ব্যাপার হলো। তো সেইটা আমি আমার লেখার কাজের মধ্যেও চেষ্টা করি, যে এমন এমন একটা তুঙ্গ মুহূর্তে আনতে, এমন একটা জেনিতে পৌঁছতে জায়গাটাকে নিয়ে, খেলার ছলে খেলতে 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 বিল্ড আপ করতে করতে আমি ওই জায়গাটাতে মারবো, আবার আমি সেটাকে এই করবো আর কি, ধীরে ধীরে। তো সেটা একটা সচেতন প্রয়াস। সেটা সচেতন মানে আমাকে করতেই হবে, করছে এরকম ভাবে নয়, মানে সেটা বিল্ড আপটা হয় ভেতর থেকেই হয়, মানে প্রসেসটার মধ্যেই থাকে। আর এটা খুব মজাও লাগে আমার, মানে যে ওই একটা বোধহয় লেখা আছে যে এই রিসেন্টলি যে মানে ময়দান থেকে সার্কাসের তাবু চলে যাচ্ছে, শীতকাল শেষ হলে, যেটা প্রথমেই অভিজিৎদা পড়লেন, ওটা একটা লম্বা কবিতা নিয়ে, এটা শুধু শীতটা। তো ময়দান থেকে কি হয় যে পার্ক সার্কাসে আমরা দেখতাম যে ওই পার্ক সার্কাসে তাবু পড়তো, মানে আমরা বুঝতাম যে শীত আসছে, এবং তাবুটা চলে গেল, জাম্বো সার্কাস, জেমিনি সার্কাস চলে গেল, শীতটা শেষ, কলকাতা থেকে চলে গেল। তো আমার মনে হলো এটা তো রূঢ় বাস্তব, এটা তো রিয়ালিটি, হ্যাঁ, এটা তো আমরা জানি যে এরকমই হয়। কিন্তু আমি এটাকে যদি উল্টে দিই, আমরা যদি এরকম ভাবে ভাবি যে ময়দানটা ছেড়ে চলে যাচ্ছে ইয়ে থেকে, তাবু থেকে, তাহলে সেটা বেশ একটা মানে অন্যরকম ভাবে দেখানো হয় নাকি, মানে এবং ফ্যাকচুয়ালি ইনকারেক্টও নয়। আর এতে করে কি হয়, এই ইমেজ শাফলিং করতে করতে কি হয়, যে আমার মনে হয় যে লেখার মানে মানে কি বলবো, মানে সম্ভাবনাটা বেড়ে যায়। সারপ্লাস মিনিং এর বৃত্ত অর্থের লেখাকে ঘিরে মানে আমি যেটা লিখছি, আমি যেটা ভেবে লিখছি, সেটা পাঠকের কে বুঝতে হবে, তার একটা তো চাপ আছেই, সেটা একটা সিলেক্টিভ মিনিং। সেই সিলেক্টিভ মিনিং এর বাইরে গিয়ে দেখার জগৎটা, সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় বলে আমার মনে হয়। তো সে, আর এটা একটা খেলার মতো, রুবিক কিউবের খেলার মতো, ঘোরাতে 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 আলটিমেটলি দেখা যাক যে কি আসে, নকশাটা কিরম তৈরি হয়। এবং ছবির জগতেও তো এটা আরো বেশি হয়েছে, ইউরোপে অনেক বছর আগে হয়েছে, এখনো তো হয়, যে আমরা ঠিক একটা মানুষকে ওইভাবে দেখি না, মানে দেখানো হয় না, কিন্তু যখন সার্রিয়াল পেন্টিং যখন শুরু হয়েছিল, বা তারপরেও এখনো কিউবিজমের পুরো ব্যাপারটাই তো ইমেজ একটা শাফলের ব্যাপার, তাই না?
হুম, আর হুম, থার্ড হুম, একটা হুম, কি হুম। বললি, মানে লাস্টে কি মানে কি দিয়ে যেন শেষ করলি, চেল পার্কের ওই কালির ব্যাপারটা না, মানে ওই কবিতাটা। হ্যাঁ, যে যে মানে মেটাফোরাইজেশনটা হচ্ছে, মানে আমার মনে হয়েছে পড়ে অন্তত যে উম, ওই ওই ইমেজ জাক্সটাপোজিশনের ব্যাপারেই ছিল আর কি, ওটা একটা এক্সাম্পল স্বরূপ ছিল যে এমন এই একটা জিনিসকে নিয়ে মনে হওয়াটাই ইম্পর্টেন্ট আর কি, মানে হ্যাঁ, আমি যেটা মনে করে লিখছি আর আমার পাঠক যেটা মনে করে পড়ছেন সেটার মধ্যে যতটা হ্যাঁ, ডিপারচার হবে আমি মনে করব আমার লেখা ততটা সাকসেসফুল, মানে সেইভাবে। কারণ আমি কোনো আচ্ছা, মানে বুঝছি না তো, বা আমি হ্যাঁ, হ্যাঁ, আহ, পাঠকের ইন্টারপ্রিটেশনের জায়গায় আসবো। কিন্তু ওই চেল পার্কের মানে কবিতাটা, ফাউন্টেন পেন কবিতাটা ওইভাবেই আমি পড়লাম আর কি, ইমেজ জাক্সটাপোজিশনের জায়গা দিয়েই, যে এমন একটা জিনিস নিয়ে শুরু হলো যেটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে এখন, আমি জানি না এটা তুমি কবে লিখেছিলে, হ্যাঁ মানে ওইটা কোচিং। পুরো সিরিজটাই, মানে ওখানে আরো 2-3টে পোস্ট কার্ড আছে, ফাউন্টেন পেন আছে, হুম, দর্জির দোকান আছে, মানে যেগুলো ইনল্যান্ড লেটার, আমাদের হ্যাঁ, লাভ লেটার আছে, এই আর যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আবার যেগুলো একটা সময় চিহ্নকে ধরে রেখেছিল। হুম। হুম, মানে হুম, আমি আমার ছোটবেলাতেও পুজো আসছে মানে আহ, কাপড়টা নিয়ে মানে ট্রায়ালটা দিতে হবে এবং ষষ্ঠীর দিনের মধ্যে যাতে আমি নতুন জামাটা পাই। তো এইটা তো একটা যুগের ইতিহাস, তো ইতিহাস তো শুধু রাজা রাজার অবশ্যই, ইতিহাস নয়, এটাও তো একটা ইতিহাস। অবশ্যই, তো হুম, সেইটা, সেই সময়কালটাকে ধরে রেখেছে সেই মাস্টার, বলতাম আমরা মাস্টার দাদা বা যাই হোক, কানে একটা ইয়ে গোজা এবং পেন্সিল গোজা, একদম নীল চক, সহজ, হ্যাঁ নীল চক ইত্যাদি প্রভৃতির এই যে পুরো মন্তাজটা, এইটা হুম, এইরকম কিছু জিনিস নিয়ে আমি আইডেন্টিফাই করে 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 লিখেছিলাম সেই সময়। এটা অনেকদিন আগে, মানে বছর 10 আগে লেখা হবে, বছর 8-10 আগে। হুম, তখনই ওটা আস্তে আস্তে এসটিডি বুথ, হ্যাঁ হুম, এসটিডি বুথ হুম, মানে লোকের মানে প্রেম করা বোধহয় শুরু হয়েছিল, মানে আমরা মানে লাইন পড়ে যেত এবং তারপরে সেখানে খুব গালাগাল দিত পেছনের লোক, দারুণ দাদা এবারে। তা এইটা যারা 90 বা 2000-এর পর এই জিনিসগুলো তো আর হাওয়া হয়ে গেল, তাই সেই, না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ইমেজ জাক্সটাপোজিশনের ইন্টারপ্রিটেশনের জায়গাটা তুমি যেটা বললে, যে যত বেশি ইন্টারপ্রিটেশন ডিপার্চার করবে তত তুমি মনে করবে তোমার সাকসেস। এবং আমি ওই লাইনটাই নেব যেটা তুমি ব্যবহার করলে, সার্কাসের তাবু ছেড়ে যাচ্ছে ময়দান। কারণ তোমার এই কবিতাটা আমি ট্রান্সলেট করেছিলাম ইংরেজিতে, হুম, এবং আমি এই লাইনটাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে হুম, আমি এটা কিভাবে দেখব, যে হুম, কলকাতার ময়দান কি একটি তাঁবু ছেড়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে আহ পাট উঠিয়ে, নাকি তাঁবুগুলো ময়দান ছেড়ে চলে যাচ্ছে কারণ শীত শেষ হয়ে যাচ্ছে, কারণ কবিতাটা শীতের কবিতা ছিল। হুম। তুমি আমাকে বলেছিলে যে তোর যেটা প্রথমে মনে হচ্ছে তুই সেটাই রাখ, এবং আমি রেখেছিলাম যে ময়দান, ময়দান ইজ লিভিং দ্য টেন্স। ট্রান্সলেশনটা একটু শোনা যায়? আছে হাতের কাছে? ট্রান্সলেশনটা এই রে, এটা তো বলনি, দেখছি দেখছি না, আমি তাহলে একটু কথাটা বলে নি, মানে ততক্ষণে খুঁজছি। আম, তো সেখানে তখন আমার মনে হয়েছিল যে তুমি এই যে তুমি তোমার জাক্সটাপোজিশন অফ ইমেজারিটা তুমি একটা তোমার টেকনিক বা স্কিল হিসেবে, লেখার কবিতা স্কিল হিসেবে যে আম, অনুশীলন করছে, এটা তো একটা অনুশীলনের মাধ্যমে যাচ্ছে, মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কোথাও এতটা ডিটাচমেন্ট তুমি দেখাচ্ছ যে আমি করে ফেললাম, আমি আমি কি মিনিং এ করেছি সেটা আমি আমার লেখার মধ্যে রাখলাম, তারপরে সেটা যে দেখবে বা যে সেটা নিয়ে একটা ছবি বানাবে বা যে সেটাকে ট্রান্সলেট করবে, আম, সেটা পুরোপুরি তার উপর। আহ, এই এই ডিটাচমেন্টটা কি সম্ভব একটা জিনিসকে অনুশীলনের মাধ্যমে গড়ে তোলা, একটা প্রসেসকে এবং একটা ভাবনাকে, তারপরে সেটা যখন যাচ্ছে বাইরে, আম, তাকে আমি পুরোপুরি ছেড়ে দিচ্ছি অন্যের হাতে। এটা কতটা কতটা হ্যাঁ মানে ডিটাচমেন্ট দাবি করে। হ্যাঁ, এটা এটা বলার আগে আরেকটা জিনিস আমার বলার ছিল, আমি ভুলে ভুলে গেলাম বলতে, এই আগের আগের প্রসঙ্গে। সেটা হলো এই যে উম, উল্টে পাল্টে দেওয়া, হ্যাঁ এই যে ভেঙে চুরে দেওয়া বলবো না, বলো উল্টে পাল্টে দেওয়া, হুম, এইটার মধ্যে একটা না একটা লিবারেশন আছে, মানে একটা মুক্তি আছে। মানে আমি সকালে উঠে
রাতে শুতে যাওয়া পর্যন্ত, সিজফায়ার জেনে যাওয়া পর্যন্ত সারাদিনের যে যুদ্ধটা, সেটাকে আমার একটা নিয়ম মেনে চলতে হয়। তো আমাদের সবাইকেই একটা মানে প্রচন্ড রুটিনে, এখন না হয় একটু অন্যরকম, এই লকডাউনে সমস্তটা বদলে গেছে আরো বেশি করে। তো তার আগে অব্দি ওই যে দৌড় ঝাঁপ, মেপে কথা বলা, মেপে কাজ করা, যেটা ওয়ান্স अगेन আমার জার্নালিজমের ক্ষেত্রেও আসছে, প্রতিটা শব্দ হিসেব করে লেখা, 350 শব্দের মধ্যে আমাকে 18টা পয়েন্ট স্ট্রাকচারালি লেখা, এগুলোর মধ্যে একটা দাসত্ব থাকে। তো শব্দের দাসত্বের মধ্যে থাকতে হয়, শুধু শব্দের কেন, জীবনের। তো আমি যখন এই ছেড়ে আমার নিজের লেখার কাছে আসি, তখন আমার মনে হয় যে একটু ভেঙে দিই, মানে এই যে ছকটার আমি দাসত্ব করে যাচ্ছি, এইবার আমি এটাকে নিয়ে অন্যভাবে খেলি। সেটার একটা আর্জ থাকে আমার মধ্যে। আমি সবসময় পলিটিক্যালি কারেক্ট হয়ে থাকছি, তো এবার একটু ইনকারেক্ট হয়ে দেখি কিরকম হয় জিনিসটা। অবশ্যই সেটাকে একটা মানে মিনিমাম লেভেল অফ আর্টে পৌঁছতে হবে, চেষ্টাটা ওইভাবে থাকে আর কি, একটুখানি। আর ছেড়ে দেওয়া মানে দেখ, লিখে ফেলা মানেই কিন্তু সেটা আর নিভৃত থাকলো না। মানে আমার আরেক বন্ধু আমাকে বলেছিল যে এই মানে চিঠি, তখন আমরা খুব চিঠি লিখতাম, তো সেই বন্ধু আমার কবিতারই বন্ধু বলবো, কিন্তু পরে সে কবিতা আর লেখে না। সে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে চলে গেছিল কলকাতা থেকে, আমি কলকাতায়, সে দিল্লিতে। তখন আমরা রেগুলার পরস্পরকে চিঠি লিখতাম, লম্বা লম্বা চিঠি লিখতাম। বিজয়াদিত্য চক্রবর্তী কোন অধ্যাপক। তো ও বলেছিল যে আজকে একটা জায়গায় লিখেছিল, সারা রাত আজ বুদ্ধবন্ত হয়ে ঘুরে বেড়ালাম, পায়চারি করলাম, হ্যাঁ, লিখে ফেললাম না, কারণ লিখে ফেললেই তা অন্যের হয়ে যাবে। এত বছর পরেও আমার এই লাইনটাকে এত সত্য বলে মনে হয় এবং এত ধ্রুব বলে মনে হয়, এবং আমাদের এই লেখা নির্যাসন, এক্ষুনি তুই যেটা বললি তার উত্তর হিসেবেই আমার মনে হয় যে আমি লিখে ফেলছি মানেই তো সেটা খাতার হয়ে গেল, ডায়েরির হয়ে গেল, পেনের হয়ে গেল, ফেসবুকের হয়ে গেল আজকে, বা কোনো পত্রিকার হয়ে গেল, 15টা লোক পড়বে, তখন আর আমার। কিন্তু জারণটা যখন ভেতরে হচ্ছে, যখন আমি প্রেগনেন্ট উইথ দ্য পসিবিলিটিজ অফ আ পোয়েট্রি, সেই প্রসেসটাই আমার অ্যাকচুয়ালি মানে সেইটাই মনে হয়। তারপর আর আমি আর খুব বেশি নিজের লেখা ইয়ে হয়ে গেলে, ছাপা টাপা হয়ে গেলে পড়ি না, খুব একটা ইয়ে হয় না, পড়তে মনে হয় যে দরকার নেই আর কি, আর হয়ে গেছে। সেটাকে যদি আবার কোথাও কিছু করতে হয়, তখন সেটাকে আমি এডিট করব বা কিছু করবো, কারণ ততক্ষণে আমি 5 দিনের আমি আর আজকের আমি তো পাল্টে যাচ্ছি, প্রতিদিন আমরা পাল্টাচ্ছি আমার বলে আমার ধারণা। সেটাই পেয়েছি আমি ট্রান্সলেশন, যেহেতু ওটা নিয়ে কথা হলো। যদিও এই কবিতাটা প্রথমেই পড়া হয়েছে, তাও একবার বাংলাটা পড়ে ইংরেজিটা পড়ছি। ঘোরানো সিঁড়ি বেয়ে একে একে নেমে যাচ্ছে বিষণ্ণ জোকারেরা। শেষ হলো শীতের ছুটি আর ক্রুশ কাঁটার স্নেহ। সার্কাসের তাঁবু ছেড়ে চলে যাচ্ছে ময়দান। নিস্তব্ধ উইকেটের পিছনে একলা কিপার অপেক্ষা করে আছে পরবর্তী ক্রিসমাসের জন্য। Melancholic clowns departed down the spiral stairs, one by one. Winter vacation gets over, and so does the affection of a crochet needle. Moidan, she leaves those circus tents. A lonely keeper awaits behind dumbfounded wicket posts in anticipation of the next Christmas. তো ময়দান, she leaves those circus tents টা আমি রেখেছিলাম। খুবই ভালো অনুবাদ হয়েছিল, সেই জন্যই পড়তে বললাম। থ্যাংক ইউ। না, তুমি অন্য কোন সিরিজ থেকে বা অন্য সময়ের কিছু লেখা একটু পড়বে? মানে জার্নালিস্টিক প্রোজ না এমনি প্রোজ না কিরকম? জার্নালিস্টিক প্রোজ পড়ো, হ্যাঁ জার্নালিস্টিক প্রোজ পড়ো, কারণ সবসময় তোমার অন্যান্য এরকম ধরনের অনুষ্ঠানে তুমি কবিতাই পড়েছো। জার্নালিস্টিক প্রোজ একটা কথা বলার, প্রথমে চলে গিয়ে যে জার্নালিজম আর এই যে টানেলের কথা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম,
জার্নালিজমের প্রোজেরও আবার অনেক রকম হয়, তো মানে জার্নালিস্টিক প্রোজ বললে একটা দাগিয়ে দেওয়া যায় না, অনেক রকম হয়। তো আমরা হুম যখন ফিচার লিখি, আমরা যখন আহ, বাইরে গিয়ে কোনো ন্যারেটিভ তৈরি করি, আহ, তখন কিন্তু এই রোজকার হার্ড নিউজ লেখার থেকে একটু লিবারেটেড হই। তো হুম তখন কিন্তু অনেকটা সুযোগ থাকে যে আহ, খেলিয়ে লেখার আর কি, মানে একটু লিবার্টি নেওয়ার, একটু অন্যভাবে শুরু করার, ইন্ট্রোডাকশন দেওয়ার, এবং ভাষার ব্যবহারটা আমি অন্তত চেষ্টা করি যে ভীষণ পোয়েটিক পোজ নয়, মানে মাঝামাঝি একটা জায়গা রাখতে চেষ্টা করি আর কি। নট আ হুম ভেরি পোয়েটিক পোজ, যেটাও আমি লিখে থাকি লিটল ম্যাগাজিন বা অন্য ক্ষেত্রে বা ইয়েতে। আর এখানে বিষয় নিষ্ঠ, তথ্যনিষ্ঠ, অবজেক্টিভ, কিন্তু সেই অবজেক্টিভিটির মধ্যেও কোথাও একটা সাবজেক্টিভিটি উইভ করতে করতে যাওয়ার একটা চেষ্টা করি। হুম যেরকম খুবই পুরোনো একটা লেখা, বোধহয় 2005 বা 6-এ আমি গেছিলাম মায়ানমারে। আহ, উম, না, লেখাটা আমার বার করে রেখেছিলাম কিন্তু হাতের কাছে পাচ্ছি না। পাঠাবো আমি। উম, হ্যাঁ, না তুই যদি একটু পড়িস, মানে বেটার তোর কাছে থাকলে। না, তুমি কোন জায়গাটা পড়বে? এটা তো বড় একটা লেখা। প্রথম বরঞ্চ আমি লেখাটা হ্যাঁ, প্রথম প্যারাটা পড়লেই আমার মনে হয় যেটা আমি বলতে চাইছি সেটা বোঝানো যাবে। না ওটা মানে তুমি পড়ো, আমি মাঝখানে তোমাকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, কিন্তু কিভাবে এইটা পাঠাতে পাঠাতে কিসে পাঠালে সুবিধা বলো? হোয়াটসঅ্যাপে পাঠাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা প্রথম প্যারাটা পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। এবং পাঠাতে পাঠাতে আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন প্রশ্ন ঠিক করবো না, একটা রিমার্কই করি বলা যায়। তুমি এর আগে যখন বলছিলে যে আহ, সাংবাদিকদের জীবন, মানে ধরো তুমি ইন্টারভিউ নিচ্ছ এবং গুণী মানুষদের ইন্টারভিউ নিচ্ছ বলে মানুষ আশ্চর্য হচ্ছে এই কাজটার কথা ভেবে, কিন্তু আসলে পুরোটাই একটা রিফ্লেক্টেড গ্লোরি। আমি কিন্তু পুরোপুরি ওইটা মিন করতে চাইনি। আমি বলতে চাই মানে, কারণ আমার কিছুদিন ধরে আমি তোমার জার্নালিস্টিক কাজের কিছু লেখা পড়ছি অন্য একটি বিষয়, অন্য একটি কারণে। এবং সেখানে কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে অ্যাসাইনমেন্টস গুলো, এবং এই অ্যাসাইনমেন্টস গুলো যেভাবে এক্সিকিউট করা হয়েছে, তুমি যেভাবে কাজ করেছো, আমি পুরোটা বিস্তারিত হয়তো এখানে বলার সময়ও নেই, সুযোগও নেই, কিন্তু এমন এমন জায়গায় গিয়ে এমন এমন সময় কাজ করেছো, সেই ব্যাপারগুলো কিন্তু খুব আহ, সাধারণ কাজ নয়। এবং সেটা কিন্তু রিফ্লেক্টেড গ্লোরি নয়, সেটা তোমার নিজস্ব কাজ। সেই অ্যাসাইনমেন্ট হয়তো অন্য অনেকেই পেতে পারতেন, পেলে তারা তাদের মতো করে করতেন, এবং তুমি যেভাবে করছো সেটা নিয়ে যখন লিখছো, সেগুলো খুব জার্নালিস্টিক আর্টিকেলই হচ্ছে, কিন্তু সেগুলো অত্যন্ত সুখপাঠ। আম, জায়গাটার একটা বর্ণনা পাওয়া যাচ্ছে খুব সেইটাই, খুব সেই জায়গাটা আমি বলতে চাইছি যে এই এই ধরনের হুম অ্যাসাইনমেন্ট গুলো যখন পাওয়া যায়, আমি না, সবাই হুম যেই পান আর কি, এটা থাম হুম রুলের মতোই করে, তিনি চেষ্টা করেন বা করেনও, অনেকেই করেন, যে তখন ওই রোজকার তিনি বললেন, আরো বললেন থেকে বেরিয়ে এসে একটা অন্যভাবে, একটা অন্য হুম ভাষায় দেখার, ব্যাপারটা দেখানোর, হুম লেখার, এবং হুম সেক্ষেত্রে কমান্ডটা অন্যভাবে আনা যায় লেখার আর কি। এবং ওইখানে একটা মধ্যপথে, একটা মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ আমি চেষ্টা করি পার্সোনালি আনতে, হুম যেটা কবিতার ভাষা নয়, যেটা মুক্ত গদ্যের ভাষা নয়, আবার কি না সেটা রোজকার প্রাত্যহিক আমি যেভাবে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক লিখছি সেই ভাষাটাও নয়, সেই ভাষা বাংলাটাও নয়, সেই ল্যাঙ্গুয়েজটা নয় আর কি। এই এক্স্যাক্টলি প্রসঙ্গতেই এক্স্যাক্টলি। আচ্ছা, আমি হুম, তোমাকে পাঠিয়েছি লেখাটা, সরি আবার হুম, ইন্টারাপ্ট করলাম। কিন্তু এখানেই ওই কবিতার সিগনেচার তৈরি হওয়া নিয়ে আমরা এতটা কথা বললাম, কিন্তু রিপোর্টাজেরও তো একটা একটা সিগনেচার হয়।
সেটা সম্পূর্ণ অবজেক্টিভ নয়। ওই প্রসেসটা সম্পূর্ণ অবজেক্টিভ হলে তো একটা ফর্মুলা মেনে, সেন্টেন্স স্ট্রাকচার মেনে তাহলে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে মানে পরিচিত হতেন না। তো সেইখানেও সেই শুধুমাত্র রিফ্লেক্টেড গ্লোরিতে আশ্চর্য হওয়ার ব্যাপারটা আমি বলছিলাম না, মানে এই অভিজ্ঞতাগুলো একই। ওটা ওই প্রসঙ্গে, মানে আমি কার সাথে কথা বলছি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার হয়তো প্রশ্নটা ফ্রেম করাটা একটু ভুল হয়েছিল। এনিওয়ে, তোমাকে আমি পাঠিয়েছি ওই লেখাটা, তুমি পড়ো একটু মায়ানমারের লেখাটা। একটা লাইন বলি, এই যে মাঝের এই ভাষার কথা যেখান থেকে যেটা মাস্টার করে গেছেন মতি নন্দী, এখনো কিছু লাইন হয়তো মানে আমরা সাংবাদিকতার মধ্যে আছি বলে আমাদের মুখস্থ। যেরকম একটা লাইন উনি লিখেছিলেন, একনাথ সোলকার শর্ট পয়েন্টে, মানে শর্ট পয়েন্ট বা শর্ট সিলি পয়েন্ট, মানে খুব ক্লোজ ইনে ফিল্ডিং করতেন এবং প্রচুর ভালো, মানে রিফ্লেক্স ভালো ছিল এবং ভালো প্রচুর রেকর্ড আছে না ক্যাচ নিতেন আর কি। সেই পয়েন্ট আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোন জায়গাটা, সিলি পয়েন্টেই বোধহয়, মানে উনি লিখেছিলেন এইবারে এই জায়গাটায়, মানে সিলি পয়েন্ট হোক বা শর্ট স্কোয়ার লেগ হোক, এখানে একনাথ সোলকারের মর্মন মূর্তি স্থাপন করার সময় হয়ে গিয়েছে। অসাধারণ, এটা উনি রিপোর্টারই লিখলেন, কিন্তু সাহিত্যিক মতি নন্দী লিখলেন। এটা অসাধারণ। মানে হ্যাঁ, এটা হচ্ছে যে আমি 2005-এ একটা অ্যাসাইনমেন্টে বর্মা গেছিলাম, মানে মায়ানমার গেছিলাম, ইয়াঙ্গন। তো ফিরে এসে একটা রিপোর্টাজ যাকে বলে সেরকম গোছের একটা জিনিস লিখেছিলাম। তো এটা, এই লেখাটার এই জন্য কিছুটা পড়ছি যে এটা রোজকার লেখার থেকে, রোজকার সাংবাদিকতার গদ্যের থেকে একটু আলাদা করার চেষ্টা করা হয়েছে। সূর্য যাকে বলে মাঝমাঠে খেলছে, আর্দ্রতা 90%, এমনিতেই রক্ত জল, তার মধ্যেই সঙ্গী বিদেশ মন্ত্রকের এক আমলার এই হুঁশিয়ারি, রোজ চশমা সঙ্গে থাকলে চোখে দিয়ে নিন, নইলে ঝলসে যেতে পারে। 2500 বছরের ইতিহাস ক্লান্ত শ্বেতাগণ প্যাগোডায় ঢোকার ঠিক মুখে দাঁড়িয়ে আছে। সঙ্গে সানগ্লাস নেই, ফলে সত্যিই চোখ ঝলসে যাচ্ছে। বর্মা মুলুকে পা দেওয়ার এই 24 ঘন্টার মধ্যে কতবার যে ইয়াঙ্গানের আম, কাঁঠাল, কলা, অশ্বত্থ, হিজলের পাতা এসে ঝাপট মেরেছে, হিজলের পাতায় ঝাপট মারছে এসে যেন প্রতিবেশী পূর্ববঙ্গের বাতাস। তো এখানে আমি হিজল, কাঁঠাল, কলা, অশ্বত্থ, পূর্ববঙ্গের বাতাস এই সবই ইউজ করছি, কিন্তু এটা আমি রোজ বসে দিল্লিতে আমার রোজকার কাজের মধ্যে এটা করার কোনো স্কোপও নেই, কোনো অবকাশও নেই, এবং করতে গেলে সেটা খুব এলিয়ে যাবে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে একটা অবজেক্টিভ টান কমিউনিকেট করার গদ্য যেন এলিয়ে না যায়। এটা একটা সমস্যার জায়গা। মানে যারা কবিতা লেখেন, নাম করার কোনো ব্যাপার নেই, আমি অনেকেরই উপন্যাস তারা যখন লিখতে এসেছেন আমি আশাহত হয়েছি, কারণ তাদেরটা না হয়েছে উপন্যাস, না হয়েছে কবিতা, একটা এলিয়ে যাওয়া, কেলিয়ে পড়া একটা গদ্য লেখা হয়েছে। সেটা তো মানে শার্প হতে হবে, তো তুমি যাই করো সেটা শার্প হতে হবে। তুমি একটা তোমার অসাঙ্গ সরি বলো না আমি বলছি, মানে নইলে ওই নাসিরুদ্দিন শাহের গল্পটার মতো হবে, মানে বন্যার খবর পড়তে গিয়ে নিজেই কেঁদে ভাসিয়ে দিলে, মানে কাফকার চরিত্র হয়ে যেতেন, তাহলে উপন্যাসটা লেখা হতো নাকি? এটা রাঘব বন্দ্যোপাধ্যায় আমাকে প্রথম, মানে প্রতিদিন বলতেন যে লেখার চরিত্র হয়ে যাস না। রঘুদা তখন ছিলেন আনন্দবাজারে, আমি যখন জয়েন করি, এবং আমার সাথে খুবই বন্ধুত্ব ছিল, তো উনি বলতেন লেখার চরিত্র হয়ে গেলে কিন্তু আর লিখতে পারবি না। ওই ডিটাচমেন্টটা দরকার, যিনি লিখছেন তাকে একটি পাঠক হতে হবে, বা ঈশ্বরের মতো হতে হবে। মুশকিল, মানে বিশেষ করে গদ্যের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে তো আরো মুশকিল। মানে সেখানে তো আরো 4 জনের কথা লিখতে হবে, 5 জনের কথা লিখতে হবে, 5 জনের মেজাজ আলাদা, মনোভঙ্গি আলাদা, মনোগঠন আলাদা, সংলাপ আলাদা, খুবই কঠিন কাজ। অনেকগুলো সাইকোলজির মধ্যে ঢুকে না, ভাষা স্কিল দিয়ে ওটা হবে না। আসলে ভাষা স্কিল দিয়ে বেড়ে দেবো ভেবে যারা উপন্যাস লিখবার কথা ভাবেন আর কি, সেটা হয় না।
হুম। একেবারেই হয় না। হ্যাঁ, এই মায়ানমারের লেখাটা তো একটা বড় লেখা এবং এটা অনেক কিছু ছুঁয়েছিল, এবং এটা ফিচার ফিচার ছিল একটা। ইচ্ছা ছিল, right? সম্পূর্ণ, হ্যাঁ, সেখানে বাহাদুর শাহ জাফরের কবরস্থানের কথা এসেছে, সেখানে শরৎচন্দ্র এসেছেন, সেখানে সুচির একটা কবিতার লাইন দিয়ে শেষ হচ্ছে, খুব সম্ভবত আমার মনে আছে। খুব সুন্দর লেখা ছিল। কিন্তু আমি বলবো তুমি যদি একটু তোমার ফিচার বা নিউজ, মানে সাংবাদিকতার গদ্য ছাড়া অন্য কোনো গদ্য যদি লেখো, কারণ তুমি কবিতা লেখা ছাড়াও বহু মুক্ত গদ্য লেখো, সেগুলো খুবই পোয়েটিক হয়, পোয়েটিক গদ্যের কথা তুমি একটু আগে সেটা বলছিলে, সেরকম একটা যদি পড়ো খুব ভালো তা লাগে। আমাকে হাতে একটু আমি উঠে পেছন থেকে নিতে পারি? আমার নিয়ে এসো, পেছনেই নিয়ে এসো, রয়েছে। অবশ্যই নিয়ে এসো। খুব অগোছালো, মানে আমার কিছুই ঠিক গোছানো থাকে না। আমরা তো আড্ডা তো দিতেই বসেছি, এটা তো কোনো না না, সে তো বাধ্যবাধকতা নেই। বটেই। এটা যদিও কবিতা সেকশনে ছাপা হয়েছে এই, একটি পত্রিকায়, কিন্তু এটা আমি ওই মুক্ত গদ্য বলে যে জিনিসটা সুবিধার জন্য বলা হয়, তো সেরকমই একটা। লেখাটার নাম হচ্ছে যদি মনে পড়ে সেদিনেরও কথা আমারে ভুলিয়া প্রিয়, বিশ্বদেবের একটা গানের লাইন, শিরোনাম। বাইরে তোপধ্বনির মতো পাখি ডাকছে, ভোর জাগছে শরীরে, মালির বাগান জুড়ে কামিনী ও কাঞ্চন, কাঠ চাপায় পরিশ্রমী পিঁপড়ে কড়া নজর রাখছে মালির বউয়ের দিকে, যার শরীরে বাসি রাতের দাগ এঁটো হয়ে আছে। ওদের টালির বাড়ির পিছনে চাঁদ ওঠে, পুকুর সংলগ্ন কাদা ঘাটে গোল হয়ে বসে 60 আপের সঙ্গে লেবু, জলজিরে আর রাত ফুলের গন্ধে তার হাত বদল হয়। আহা, বধূ আমার, প্রিয় আমার। ক্ষেত থেকে তোলা ডবকা বেগুন, প্রভুভক্ত লাউ আর নন্দিত সজনে ডাঁটা তাদের বাসনা বিলাসী পোকা নিয়ে প্রথম ট্রেনে শিয়ালদা রওনা হওয়ার আগেই ঘুমিয়ে পড়ে মালির বাগানের ওই যৌন চাঁদ। বিশ্বদেব চট্টোপাধ্যায় তার অসংলগ্নতা কাটিয়ে হারমোনিয়ামে বেলো করতে থাকেন, বিষাদ সিন্ধু উথলিয়ে বলেন, নয়ন সলিলে স্মৃতির কাজল মুছিয়া নিও গো প্রিয়। কে কার কাজল মুছিয়ে দেয়? ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে চেয়ে চুম হেনে নয়ন পাতে ঝুলে পড়েছিল পাগলি বৌদি। অত্যাগ সহন স্বামী মর্নিং ওয়াক সেরে ফিরে দেখে নুপুর খুলে রেখে সিলিং এর হুকে সারি বাঁধা। নুপুরহীন সেই অরূপ পা দুটি শুধু দুলছে অল্প অল্প। ছয়লাভ হয়ে যাওয়া ভিড় কাটিয়ে বডি যখন রওনা দিল ক্যালেন্ডারের ছবির মতো নীল স্বর্গে, তখন আকাশবাণীতেই মন বাজছে। একটি পেয়ারার ঋতু থেকে একটি কমলা লেবু সময়ে পৌঁছতে কতটা পথ হাঁটতে হয়? সহজ উত্তর, দুটো সংঘর্ষ বিরতির মধ্যে যতটুকু সময়। মাঝে যুদ্ধের বিউগল, গলি কাঁপানো সাইরেন আর লং মার্চের পদধ্বনির তীব্র জ্যামিং মতিচ্ছন্ন করে যায়, যার থই পাওয়া যায় না। যেভাবে লাস্ট বেঞ্চ জানে আজন্ম পেন্সিলের স্বাদ আহ্লাদ, সেভাবেই জানা যায় এই যাত্রাপথ। শ্মশানের মতো কালো হয়ে আসা কাঠের উপরে যার কারু বাসনা এখনো লজ্জিত হয়ে আছে।
সেখানে ছায়াবীথি তলে স্নান করছেন কলোনির সিল্ক স্মিতারা। নবধারা জলে শাওলা চোখ মেরে যাচ্ছে বখাটে বদমাইশের মতো, বলছে এই সবুজ রূপে তোমাদের ভোলাবো না, সস্তার সাবানে ভোলাবো। এভাবেই অন্তর পর্যটনের টিকিট কাটা হয়। গ্রীষ্মে বরফ, শীতে পা ডোবানো ঢেউ তৈরি হয় ক্রমে। জামরুল বাগানের পেতনিরা তাকে দেখে বুকের আঁচল ফেলে হাসে খলখল, হারিয়ে যায় শেষ ওভারে। ম্রিয়মান মুখে প্যাভিলিয়নে ফেরার সময় সেই প্রেতিনী হাসির শব্দ ভেসে আসে শুধু। হোমওয়ার্কের খাতায় তারা বড় বড় করে লিখে দিয়ে যায়, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে হে গাম্বাট। বৃষ্টি আরো ঝেঁপে এলে জটিল হয় লাইব্রেরির ঘর। ছানি পড়া চোখে বসে থাকেন ব্যর্থ ঈশ্বরের মতো লাইব্রেরিয়ান, ফুরিয়ে যাওয়া ব্যাটারির মতো। অন্ধকার পিছিয়ে যায়, দেওয়াল ভাঙে বাধার। বাঁধানো চামড়ায় সোনালী অক্ষরে আলো ছড়ায় ললিতা চ্যাটার্লির না দেখা অন্তর্বাস। তাদের উজ্জ্বল ত্বকে শ্যামল বরণী বাংলার বৃষ্টি শেষের সোঁদা গন্ধ। লাইব্রেরির একটি মাত্র হাজত সদৃশ জানলায় নেকড়ের চোখ। শহর তখন যতটা গঙ্গার, ততটাই স্নায়ুকুহকিনীদের। ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর ঝুম শব্দে নামা সন্ধ্যার কাছে এসে বসে পাড়ার হাওয়া। ওরা ফেলে আসা মাঠের গল্প বলে, আর বলে গত বছর টুর্নামেন্টের সেই ফ্রিকিকের কথা, যা নাকি কিংবদন্তি হয়ে সেঁটে থাকবে আজন্ম বিহারী। এরপর বুলা দিদি টিউশন থেকে ফিরবে। প্রতিদিনই ওকে বাড়ি ছেড়ে দিয়ে যাওয়া সাইকেলটি ভয়ে ভয়ে থাকে। ওর চাকার হাওয়া পাংচার করার জন্য ল্যাম্পপোস্টের নিচে গভীর হয় চক্রান্ত। কোন দিন কি ঘটে যাবে তা কে জানে। বেতার বার্তার ওঠা পড়া সবচেয়ে বেড়ে যায় নাকি দুপুরে। ছোট প্যাকেটে পোড়াম রোদ্দুর আসে গ্রিল টপকে, এসে ওই গ্রিলের নকশারই এক প্রতিবিম্ব তৈরি করে খালি বারান্দায়। সেই নকশা কাঁপতে কাঁপতে দীর্ঘ হতে থাকলে রবিনহুডের সঙ্গে লিটল জোহানের দেখা হয়ে যায় কোনো এক তুমুল অরণ্যের বসন্ত ব্রিজে। কলে জল আসে, বাসন মাজার শব্দে আসে বিকেল। যার ডাক চিঠিতে লেখা প্রণাম নেবেন, ভালোবাসা জানবেন। সবুজ কাপড়ের তৈরি রেডিওর ঢাকনার ফেব্রিকে আঁকা দুটি মেয়েও নেমে আসে কখনো কখনো, যাদের হাতে অন্য গ্রহের ফুল, যেন লুকোচুরি খেলতে খেলতে ভুল করে এখানে এসে সেঁটে গেছে কাপড়ে। এদের বয়স বাড়েনি আর। গোটা বাড়ি ঘুমিয়ে পড়ার পর তারা নেমে আসে লাল মাটির মেঝেতে, নাচতে থাকে বায়ুপরীর মতো। হাফ প্যান্টুল পকেট থেকে অঝরে বালি গড়িয়ে পড়ে ঘাসে ঘাসে। সোনালি সেই বালু ক্ষণস্থায়ী, সতত ও বিদায় মধুর। ঘুম আসার পর মাথার বালিশের পাশে তা আবার চিকচিক করতে থাকে। আবারও রোদ ওঠে। গব্বরের ডেরায়, কিলিমানজারোর বরফে, ভূগোল বইয়ের ব্লক প্রিন্টে ধীরে ধীরে আলো পড়ে। ঝরে পড়া বালুকানা মেশানো সেই ঘুম থেকে পরিত্রাণ নেই আর। খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার মানে তোমার লেখায়, গদ্যে হোক বা কবিতায় হোক, একটা খুব স্ট্রং নস্টালজিয়া কাজ করে, এবং সেটা হয়তো আমাদের অনেকের লেখাতেই করে বা অন্য অনেকের লেখাতেই করে, কিন্তু তোমার নস্টালজিয়াটা খুব মেলানকোলিক একটা নস্টালজিয়া। সরি, তুমি কিছু বলবে? সরি আমি তোমাকে দেখতে পাইনি। অভিজিৎ একদমই ঠিকই। হ্যাঁ, ও চলে গেলেন। এনিওয়ে, সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে খুব মেলানকোলিক একটা নস্টালজিয়া কাজ করে, যেটা গদ্যে হোক কবিতায় হোক আমরা দেখতে পাই। ধরো তুমি কিছু বছর আগে লিখছো পুরনো পাড়ার কবিতা, এখানে তুমি একটি নিশি ডাক সঙ্গে একটি কুকুর, একটি রাত চড়া সঙ্গে শ্যামল কাকা নাইট গার্ড, গ্রিমের রূপকথার গ্রাম ঘুমিয়ে পড়ছে, ভোরে জাগবে বলে ঝরে থাকা শিউলি সন্নিকটে, দিদা
যেখানে কুড়িয়ে চলছে এক এক করে, তার কোচর ধরে আছে আবাল্যকাল। এখানে একটা অদ্ভুত বিষণ্ণতা কাজ করে, অথচ একটা অদ্ভুত সুন্দর স্মৃতিবেদুরতা কাজ করে। সেখান থেকে হ্যাঁ কি মানে রিসেন্ট সময়ে তোমার যে লেখা কিছু কবিতা, সেখানে কি একটু স্বর বদলাচ্ছে, একটু ধারা বদলাচ্ছে, বা তোমার তোমার চিন্তা চেতনা বা দেখার ভাবটা কি একটু বদলাচ্ছে? কারণ তুমি কিছুদিন আগে হাথরাস লিখলে, তুমি কাশ্মীর কি কালি লিখলে খুব রিসেন্টলি। সেখানে যে কথাটা আমাদের আলোচনায় প্রথম দিকেও একটু এসেছিল, দুটো কাজ সাপ্লিমেন্ট করছে একে অপরকে, তোমার সাংবাদিকতা, তোমার কবিতা, কোথাও কোথাও এই যে সুরঙ্গের কথাটা হয়েছিল, সেই সুরঙ্গটা কি আস্তে আস্তে একটু বেশি আলোকিত হচ্ছে? এই যাতায়াতটা কি একটু বাড়ছে? কারণ খুব সচেতন বা খুব অবচেতন থেকেই কি তোমার রাজনৈতিক স্বাক্ষরটা উঠে আসছে তোমার কবিতায়, যেটা তোমাকে সাংবাদিকতার ক্ষেত্রে অনেক বেশি অবজেক্টিভ থাকতে হচ্ছে, বা আগে যেটা আসেনি হয়তো কবিতায়, সেটা কি এখন একটু বেশি উঠে আসছে? যদি তাই হয়ে থাকে তাহলে কেন এই সময় উঠে আসছে? হ্যাঁ, মানে আমার কাছে প্রথমত হচ্ছে যে আমি আমার লেখার যে কটা মূল উপাদান, বায়ু, জল, অগ্নি, এরকম বলে যদি বলা যায়, তাহলে স্মৃতি তো অবশ্যই, এবং স্মৃতি সততই বিষাদের আমার কাছে। হ্যাঁ, কারণ আমি হাজার চেষ্টা করলেও তাকে আর রিকনস্ট্রাক্ট করতে পারবো না। আমি আর কখনো সেইভাবে গিয়ে শিউলি গাছের তলায় আমার ঠাকুমার পাশে দাঁড়াতে পারবো না। এটা আমাকে খুবই দুঃখ দেয়। প্লেন অ্যান্ড সিম্পল আমাকে একটা গভীর মেলাঙ্কলিয়া দেয়। তো আর এই এখন বাঁক কিনা, বাঁক বা চেঞ্জ, আমি খুব সচেতন ভাবে জানি না। তবে হ্যাঁ, কিছু জিনিস মানে কন্টেম্পোরারি আমার চারপাশে যা ঘটছে, সেটা আমার কবিতায় এর আগে কখনো আসেনি, আমি আনিনি। সচেতন ভাবেই হোক বা অচেতন ভাবেই হোক, আমার মনে হয়েছে যে এটার আমার কাজ নয়। মানে এটা নিয়ে অনেকেই খুবই ভালোভাবেই কবিতা লিখতে পারেন, যে চারপাশের সমসময়ের ঘটনাকে কবিতায় রিফ্লেক্ট করানো। আমার একটু সময় লাগে। কোনো ঘটনা ঘটে গেলে আমি দুম করে লিখে ফেলতে পারি না। আজকে একটা কিছু হলো, আমি কালকেই লিখে ফেললাম, এটা আমি কখনোই পারিনি এর আগে করতে। তো হাথরাসটা আমাকে খুব নাড়িয়েছিল। এরম নয়, এটা আমি প্রথম দেখছি। সেই গত 20 বছর ধরে এরকম বহু উত্তরপ্রদেশের গ্রামে বহু দলিত গ্রাম আমরা আমাদের সবাইকেই ঘুরে বেড়াতে হয়েছে এবং দেখতে হয়েছে যে এখনো কি ভয়ঙ্কর আনটাচেবিলিটি, এখনো কি ভয়ঙ্কর অপারেশন এবং কাস্ট এক্সপ্লয়টেশন, রেপ। তো হাথরাসের ঘটনাটাতে আমার মনে হয়েছিল যে এখন আমরা যে সময়টার মধ্যে আছি, সেই সময়টায় আমারও একটা দায়িত্ব এসে বর্তাচ্ছে, যে আমি মূলত আমি যে কাজটা মানে করতে ভালোবাসি বা যেটা আমার ফাইনার কাজ, সেখানেও একটা যদি আমি প্রতিবাদ রাখতে পারি, বলতে পারি কিছু কথা, সেটা আমার মনে হলো। এটা আমার আগে ততটা মনে হয়নি, কারণ আগের সময়টা এত টাইটনিং ছিল না, এত এর বেশি কিছু আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে বলতে পারি না, বলিও না। আমি কখনো কোনো পলিটিক্যাল কমেন্ট করি না, কারণ সেটা করা উচিত নয় একজন প্র্যাকটিসিং জার্নালিস্ট হিসেবে। কিন্তু আমার এখন মনে হলো যে আমার এইগুলো নিয়েও একটু বলার বোধহয় দরকার। তো আমি এর আগে বেশ কয়েকবার ছোট ছোট ফেসবুকে পোস্ট করেছি, দিল্লির দাঙ্গার সময় বা ইত্যাদি। তো সেইভাবেই হাথরাসের এটা স্পন্টানিয়াসলি বেরিয়ে এলো। তো এইভাবে লেখা। আর কাশ্মীরের লেখাটা একটা অনুরোধ ছিল, একটা পত্রিকা, তারা যুদ্ধবিরোধী কবিতার একটা সংকলন করছিলেন, সেই জন্য চেয়েছিলেন। তখন আমার মনে হলো যে আমি কাশ্মীর বহুবার গেছি এবং কাশ্মীরেও যেটা চলছে সেটা নো লেস দ্যান আ ওয়ার, এটা প্রক্সি ওয়ার। তো সেইটা আমি এত কাছ থেকে দেখেছি, সেইটাকেও নিয়েই তো লিখতে পারি। আমি যেটা জানি সেটা নিয়ে লেখাই ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমি জানি না, সেইভাবে লেখা। তবে এটা পার্মানেন্টলি আমি এভাবেই আরো অনেক লিখবো কিনা সেটা এখনই বলা মুশকিল, বলতে পারি না। কিছুই তো বলা যায় না আগে থেকে, কি হবে কাল। না, ঠিকই। একটু হাথরাস আর কাশ্মীর কি কালি পড়বে নাকি? না যে আমরা এভাবে বন্দী হয়ে যাব।
হাথরাসের না কবিতা আমার বোধহয় আছে, বা আমি কাশ্মীরটাই বরং পড়ি। কাশ্মীর কে কালি কবিতাটার নাম। উদ্যত বেয়নটের মতো ঝলসাচ্ছে ঝিলামের জল, রোদের রুক্ষতা কিছু বেড়ে গেছে শাসনের তাপে, সামনেই ঝুঁকে পড়া জিরো ব্রিজ, সশস্ত্র পোস্ট গুনে গুনে বাড়ি ফেরে বিষণ্ণ শহর। ঝিলামের কোনো দায় নেই, মানুষের মতো তার কাঁটা তার নেই, সে ইতিহাস বহতা কিশোরীর মতো সীমান্তে বেপরোয়া, ঘোরতর যুদ্ধ রাতেও সে অনায়াসে ভেঙেছে চুড়ি, আর তার শব্দ শরীরে নিয়ে বয়ে গেছে দূরে, যেখানে নিলাম নামে তার পরিচয় প্রখ্যাত। মানে এদিকে ঝিলাম, পাকিস্তানের ওদিকে গেলে নিলাম হয়ে যাবে, একই জল। এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমি পাকিস্তানে গিয়েও দেখেছি এই নদী। এই নদীর পাড়ে কাঠের ছোট বড় সমবায়, গোলা ঘরে কাঠ চাপা হয়ে আছে লাভা, যে কোনো সময়ে ফেটে যাবে বটফলের মতো। এ কার দেশ? এ কোন সন্ত্রাস তরাজু? পসরা বোঝাই নৌকা এসে মখমলি শিকারায় ধাক্কা মারে, জল বাণিজ্যের এ যেন এক প্রাচীন নিয়ম। পর্যটন মুখর সুদিন ছিল আগে, আখরোট ছিল, কেশর, রঙিন পাথর, এলাচ, নবীন গহনা। সেসব স্মৃতির জল কেটে কাওয়া চায়ের কেটলি বাহিত নৌকা নিয়ে এগিয়ে আসেন গুলাম। তিনি নাম নেন মোহাম্মদের, তার 3 কুল গিয়েছে, আর কার যে কত কুল ভাসবে ঝিলামে। সাইরেন বেজে গেছে আগে, কার্ফুর পোশাক পরে নামছে কুয়াশা। শুধু কুয়াশাই নয়, এই গোটা কবিতাটিকেই অস্বীকার করে ঝিলামের পাশের বেঞ্চে বেয়ানেটকে মাছির মতো সরিয়ে দিয়ে বসে আছে চিরন্তন ডেনিম যুবক যুবতী। তাদের সংলগ্ন আঙুল থেকে পায়রা উঠছে, ঝিলাম ওদের দেখছে, নিলাম ওদের দেখছে, আর লজ্জা পাচ্ছে খুব। অসম্ভব ভালো লেগেছে আমার এই কবিতাটা, আগেও যখন পড়েছি, আর তোমার পড়া শুনতে আরো ভালো লাগলো। খুব সম্ভবত আমাদের হাতে সময় শেষ হয়ে এসছে আজকের আড্ডার জন্য। হয়েও গেল। হ্যাঁ হ্যাঁ, কোথা দিয়ে সময় কেটে গেল বোঝা গেল না। কবিতা কলিংকে আরেকবার আমার কৃতজ্ঞতা। তোমাকে অনেক ধন্যবাদ অগ্নি, সময় বের করার জন্য এবং এতক্ষণ আলোচনা করার জন্য। অনেক খুব ভালো কাটলো সন্ধ্যেটা। এই ধরনের প্রশ্ন করে ওঠা হয় না সবসময় এমনি কথাবার্তায়, তবে প্রশ্নগুলো ছিলই জমা। ভালো লাগলো যে সেগুলো করতে পারলাম এবং তার একটা উত্তর পেলাম। আমি বুঝতে পারছি না যে কবিতা কলিং এর কেউ কি আছেন? আর নইলে তুমি আরেকটা কবিতা পড়ো। এত কবিতা পড়লে বোর হয়ে যাবেন লোকে। আমার মনে হয় ওরা মিউটেড রয়েছেন, আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিউটেড দেখতে পাচ্ছি। মৎস্য পুরাণ থেকে না হয় একটা পড়ো, কারণ ওটা প্রথমে বলেছিলাম তখন তুমি পড়োনি। ওটা ছোট্ট কবিতা, ওই ছোট্ট লেখাতে ওগুলো। মৎস্য পুরাণ, আমার প্রিয় মৎস্য কই, তো কই মাছ নিয়ে একটা লেখা। সেই কানে হেঁটে যাওয়ার কিংবদন্তি থেকে, বৃষ্টির মহাভোজ থেকে, উঠোন ছাপিয়ে শৈশবের জলধারা ঢুকে আসার কথা থেকে, দেশভাগের বাঁকাচোরা স্মৃতি থেকে, এক এক ভাই বোনের পাতে অন্তত 8-10টা পড়ার আগেই ছাই চাপায় জড়িয়ে দাও হে জিয়ল প্রাণ, নয়তো নাগাল থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাবে মুহূর্ত। মৌরি বাটার ঘ্রাণে ওদের ফিরিয়ে নাও করাই বিশ্বে। দেখো, পোয়াতি পেট থেকে উঁকি মারছে নরম ডিমের আশ্চর্য রং, যা সমস্ত ধান পাট ক্ষেতের পুকুর সভ্যতায় ছড়িয়ে রয়েছে।